গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকা অর্থ। সেই অর্থনীতির 10 দিগন্ত নিয়ে চ্যানেল এসের নিয়মিত আয়োজন লিডারশিপ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে হিট বাংলাদেশ, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড, ইনটেক প্রপার্টিস লিমিটেড এবং দৌলত প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। দর্শক, বিজয়ের 53 বছরে আমরা অর্থনীতি কোন পথে চলছে সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে যুক্ত আছে। প্রথমেই বীর মুক্তিযোদ্ধা হায়দার আহমেদ খান, এফসিএ চেয়ারম্যান, এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড, এবং আব্দুল কাদের, ইনসাফ তাকওয়া বিল্ডার্স, বাংলাদেশ পিপলস পার্টি, পিপিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আয়োজনে। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, বিজয়ের এই মাসে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যখন এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তখন তো অনেক তরুণ বয়স, কিভাবে কোন চেতনা নিয়ে সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? ধন্যবাদ। আজকে এই বিজয়ের মাসে আমি প্রথমেই দেশের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এজ এ মুক্তিযোদ্ধা। আমি এখানে একটা কথা বলতেই চাই যে আমরা একটা রাজনৈতিক ফ্যামিলি, আমরা চার ভাই মুক্তিযোদ্ধা। 3 জন ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে আর একজন কোঅর্ডিনেট করছেন। এইভাবেই আমাদের আরম্ভ। আর এখানে আমার প্রসঙ্গ যেহেতু আসছে, সেটা হলো আমি তখন জাস্ট মেট্রিক ক্যান্ডিডেট ছিলাম। 1971 সালে এপ্রিল মাসে মেট্রিক পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার জাস্ট যেদিন হওয়ার কথা ছিল তার আগের দিন আমার আব্বা মারা যান। স্বাভাবিকভাবেই পাকিস্তান আমলের পরীক্ষাটা বাতিল ছিল, যার জন্য আমার সমস্যা হয় নাই। পরবর্তী পর্যায়ে আমি ইন্ডিয়াতে চলে যাই। ইন্ডিয়াতে যাওয়ার পর ট্রেনিং নিয়ে সেই উত্তরপ্রদেশে আমাদের ট্রেনিং হয়। ট্রেনিং নেওয়ার পরে দেশে আসি, আমাদের এক পর্যায়ে স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পরে আমরা বাড়িতে আসি। আসার পরে এপ্রিলে পরীক্ষা হয়, এপ্রিলে পরীক্ষা হয়, আমরা মেট্রিক পাস করি। এই হলো আমার জীবনের কেরিয়ার বিল্ড আপের স্টার্টিং। আপনাদের যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন যে অর্থনৈতিক মুক্তির জন্য, আসলে আপনার কাছে কি মনে হয় অর্থনৈতিক মুক্তি আসলে কতটা পূরণ হয়েছে? আমি আশাবাদী, কিন্তু আমি প্রতি মুহূর্তেই চিন্তা করি দেশের কথা, দেশের মানুষের কথা, দেশের পরবর্তী জেনারেশনের কথা। আমাকে যদি দায়িত্ব নিতে হয় তাহলে আমাকে মুক্তিযোদ্ধা হিসাবে দায়িত্ব নেওয়া উচিত। কেন আমি দেশের মানুষকে এরকম একটা সংগ্রামের আমিও জড়িত, আর দেশের মানুষকে কেন আমরা এইরকম একটা যুদ্ধে করে আমরা দেশকে স্বাধীন করলাম। স্বাধীন করার পাকিস্তান বলে একটাই মাত্র টার্গেট ছিল প্রথম আমার দৃষ্টিতে, সেটা ছিল অর্থনৈতিক বৈষম্য। সেই বৈষম্যর জায়গা থেকেই অন্যান্য ইস্যুগুলো সম্পৃক্ত হওয়ার পরে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। সেই স্বাধীনতা সংগ্রামের তখনকার দিনে বাংলাদেশের 7.5 কোটি মানুষ ছিল। আমার স্পষ্ট মনে আছে, আমার গ্রামের বাড়িতে প্রচুর দরিদ্র লোকের আশেপাশে বসবাস ছিল। তাদের জন্য আমার মা, আমি এখানে বলতেই হয়, আমার শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়, আমি আজকে যে অ্যাক্টিভ পার্টিসিপেশনে আসছি। আপনি যে সংগঠনের কথা বলছেন, এডুকেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এটা পিওরলি একটা সেলফ ফাইন্যান্সিং প্রজেক্ট। আমার মায়ের প্রতি শ্রদ্ধা রেখে, মায়ের আত্মার শান্তির জন্য আমি সংগঠনটা স্টার্ট করি। সেটা মা মারা যাওয়ার পরে, মা মারা যান 93 সালে। আর 94 সালের ফেব্রুয়ারি মাসে আমি সিদ্ধান্ত নিই জনগণের জন্য কিছু করা উচিত। কার জন্য? গরিবের জন্য। যে গরিব মানুষগুলো আমার মাকে অসম্ভবভাবে, আমার যেমন এখানে আরেকটা কথা বলতেই হয়, সেটা হলো আমার গ্রাম, যেহেতু আমি বলছি আমরা রাজনৈতিক ফ্যামিলি, আমাদের গ্রামে আমি পরবাসী এই নামে আমি একটা আর্টিকেল লিখছি। সেটা হলো আমার গ্রামের অধিকাংশ মানুষ আমাকে মামা ডাকে, আমি চাচিকে খালা ডাকি, চাচাকে মামা ডাকি, দাদাকে নানা ডাকি, লাইক দিস, বিকজ অফ মাই মাদার। আমার মা আমার ফ্যামিলিতে আসার পর, আব্বার ফ্যামিলিতে আসার পর সমস্ত কিছু আমার মা খুব পলিটিক্যালি কনসাস লোক ছিলেন না, একজন গৃহিণী ছিলেন, একজন আদর্শ মা ছিলেন, একজন প্রতিবেশী ছিলেন। যেমন আমার চাচাতো ভাই বোন, তারা সবাই আমার মাকে আম্মা ডাকে। চাচা আপন না চাচি আপন? আমার দৃষ্টিতে চাচা আপন, চাচি অনেক সময় আপন হয় না, কিন্তু আমার মা ছিলেন তার ব্যতিক্রম। এইরকম একটা ক্যারেক্টারের জন্যই আমার গ্রামে আমি পরবাসী। আমার গ্রামের লোকজন গরিব লোকজন, সেই গরিব লোকজনের, যেমন আমি একটা কথা বলতেই হয়, 1993 সালে ফেব্রুয়ারি মাসে আমি তখন একটা বড় অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট। আমি নামটা যদি আপনি জানতে চান তাহলে বলতে পারি, আর না হলে আমি বলতে আরেকবার আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই আব্দুল কাদের আপনার কাছে। আপনি একজন ব্যবসায়ী এবং তরুণ রাজনীতিবিদ। আপনার কাছে মনে হয় স্বাধীনতা যুদ্ধে যে অর্থনৈতিক মুক্তির কথা আমরা বলছি, আসলে কতটা আসলে মুক্তি আমরা পেয়েছি, বা স্বাধীনতার এই 53 বছরে এসে অর্থনীতি কোন দিকে যাচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এই বিজয়ের মাসে চ্যানেল এস এর মাধ্যমে দেশ এবং বিদেশের সকল দর্শককে জানাচ্ছি শুভেচ্ছা।
এবং আমি অবশ্যই ৩০ লাখ শহীদের যে আত্মত্যাগ এবং ২ লাখ মা বোনের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি। আপনি যথার্থ বলেছেন, আসলে মূল জায়গাটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি এটা যেই জায়গাতে থাকার কথা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, স্পিরিটটা ছিল, সেই জায়গা থেকে আসলে আমরা কিন্তু সরে গিয়েছি। সরে যাওয়ার ফলে যেটা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি আজকে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের চাইতেও অনেক বৃহৎ আকারে থাকা উচিত ছিল, কিন্তু সেই জায়গাটা থাকতে পারিনি। মাত্র $18 নিয়ে কিন্তু শুরু করেছিল আমাদের অর্থনীতি। 1971 যে আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের পরে যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসে, তখন কিন্তু মাত্র $18 ছিল আমাদের অর্থনীতির ভলিউমটা। সেখান থেকে আস্তে 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 করে আজকে প্রায় 53 বছরে আমাদের অনেক অর্জন আছে। কিন্তু এই যে মহামারী দুর্নীতি, সেটা ধরেন 1971-এর পর থেকেই যে দুর্নীতিটা ট্রেন্ডটা শুরু হয়েছে, এই ট্রেন্ডটা থাকার কারণে আমাদের অর্থনীতি যেই পর্যায়ে থাকা উচিত ছিল, সেই পর্যায়ে আমরা নিয়ে যেতে পারিনি। এটা সমগ্র বাংলাদেশের জন্য হতাশার, এবং বহির্বিশ্বে আমাদের যে সম্মানটা থাকা উচিত ছিল, সেই সম্মানের জায়গাটা আমরা কেন পারিনি? মানে আমরা এত বড় একটা করলাম, মুক্তিযুদ্ধের সাথে অংশগ্রহণ করলাম, এরপরে বাংলাদেশের এই অর্থনীতির এই অবস্থা হওয়ার কারণটা কি আপনার কাছে কি মনে হয়? এর কারণ হচ্ছে আমাদের ভিতর দেশপ্রেমের অভাব ছিল। যদি দেশের প্রতি সেই মমত্ববোধ থাকতো, যদি দেশের প্রতি সেই ভালোবাসা থাকতো, মানুষের জন্য কাজ করার জন্য সেই স্পিরিটটা, যে মুক্তিযুদ্ধের সময় যে স্পিরিটটা ছিল, সেই স্পিরিটটা থাকতো, তাহলে আমার মনে হয় যে এত দুর্নীতি হতো না, আপনার এত বেশি স্বৈরাচারী চিন্তা ভাবনার মধ্যে আমরা পড়ে যেতাম না। গণতন্ত্রের যে চর্চাটা দরকার, যেমন আমার যে পার্টির নাম বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি, আমরা ডেমোক্রেটিকটা লাগিয়েছি এই কারণে যে আমরা গণতন্ত্রটাকে প্র্যাকটিস করতে চাই। কারণ গণতন্ত্র যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে সেখানে দুর্নীতি হবেই, সেখানে জবাবদিহিতার অভাব থাকবে, সেখানে ট্রান্সপারেন্সির অভাব থাকবে, যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশের অর্থনীতির বেহাল দশা। আপনার কাছে একটু ফিরতে চাই, স্বাধীনতার 53 বছরে এসে আমরা অর্থনীতির কথা বলছি, উন্নয়নের কথা বলছি, আপনি একজন বীর মুক্তিযোদ্ধাও। আপনার কাছে মনে হয় অর্থনীতির গতিপথ কোন কোন জায়গাগুলো সংস্করণ করার প্রয়োজন বলে আপনি মনে করছেন? আমি প্রথমে বলতে চাই ফিসকাল পলিসি। একটা দেশের অর্থনীতির জন্য প্রতি বছর ফাইন্যান্সিয়াল রেগুলেশনের জন্য, বিজনেস অ্যাক্টিভিটিস কন্ট্রোলের জন্য প্রতি বছর আমরা একটা ফিসকাল ল করি। ফাইন্যান্স অ্যাক্ট আছে, যেটা একটা দীর্ঘস্থায়ী একটা প্রতিফলন আছে। সেটা হলো, যেমন মনে করেন, আমি আপনাকে বলি, ইনকাম ট্যাক্স। গভর্নমেন্টের রেভিনিউ দরকার, রেভিনিউ কালেকশনের জন্য একটা সিস্টেম দরকার। সেই সিস্টেমের জন্য দুইটা আইন গভর্নমেন্টের জন্য প্রয়োজন, একটা ফাইন্যান্স অ্যাক্ট আর একটা ফিসকাল অ্যাক্ট। ফিসকাল অ্যাক্টটা প্রতি বছর অবস্থার প্রেক্ষিতে রিভিউ করা হয়। ফাইন্যান্স অ্যাক্টের সাথে দুইটা জিনিস জড়িত, একটা হলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট আর একটা ভ্যাট অ্যাক্ট। বর্তমানে রেভিনিউ কালেকশনের জন্য দুইটা রাস্তা, আমি আবার একটু ব্যাকে যাই, সেটা হলো ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ইনডাইরেক্টটা হলো আপনার বর্তমান বাংলাদেশে প্রযোজ্য হলো ভ্যাট আইন। এই ভ্যাট আইনের প্রেক্ষিতে আপনার কমন পিপুল সাফারার, যার জন্য আপনার এইটার সাথে জড়িত, যেমন গতকালকে আপনার একটা আলোচনায় আসছে, বাংলাদেশের একটা বড় অংশ গরিব হওয়ার দিকে যাচ্ছে। আপনি দেখছেন বোধহয় সিপিডি এবং শ্রদ্ধেয় রহমান সোবহান সাহেব যে কথাগুলো বলছেন, সেখানে এটা কারণ কি? কারণ হলো ফিসকাল পলিসি, আমাদের দেশের সরকারের পলিসি, সরকারের কালেকশন প্রসেসে সরকারের টাকার দরকার, নট অ্যাট দ্য কস্ট অফ ডেভেলপমেন্ট। বিকজ এই দেশটা মানে স্বাধীনতা সংগ্রামে 9 মাসের যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছি। একটাই মাত্র টার্গেট ছিল, মানুষের অর্থনৈতিক মুক্তি। সেই অর্থনৈতিক মুক্তির সাথে সম্পৃক্ত যে আইন, পলিসি, ইমপ্লিমেন্টেশন, এই জায়গাটাতে আমাদের কোঅর্ডিনেশনের অভাব আছে। আমরা বলি বেশি, কথা বলি বেশি, কাজ করি কম, এবং কথা বলার সাথে কাজের মিল নেই, যার জন্য আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, সে মনে করেন আমরা এই গভর্নমেন্ট, পূর্ববর্তী গভর্নমেন্ট, তারা বলছিল সারা বাংলাদেশে ইলেকট্রিসিটি দিবে। ওকে, দিস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। কিন্তু যে লোকটা গ্রামের গরিব, যার বাড়িতে ইলেকট্রিসিটি গেছে, গরিব, তার বাড়িতে সে মনে করেন মাসে 150 টাকার ইলেকট্রিক বিল আসলো, সেইটার উপর আপনি 15% ভ্যাট দিচ্ছেন, চার্জ করছেন। তার মানে কি? তার পকেট থেকে 15%, 60 টাকা এরকম আপনি 60 টাকা আপনি নিয়ে নিচ্ছেন। মানে কি? আপনি তাকে সাহায্য করতেছেন, আবার নিয়েও নিচ্ছেন। এই যে লোকটার একদিকে আর্নিং সাফার করতেছে, সেভিংস সাফার করতেছে, ইনভেস্টমেন্ট সাফার করতেছে। ইনভেস্টমেন্টের জায়গায় হলো দরকার তার সন্তানের এডুকেশন। এডুকেশন হলো একমাত্র পলিসি, যে পলিসির মাধ্যমে একটা মানুষের আর্নিং পাওয়ার ইনক্রিজ করে এবং তার পভার্টি লেভেল থেকে বেরিয়ে আসার জন্য সে টিকসই হয়। এই টিকসই জায়গাটাতে আমরা কাজ করতে পারতেছি না, কন্ট্রাডিক্টরি আইন আমরা প্রয়োগ করতেছি। ফলে সমাজের একটা বড় অংশ
গরিব এবং যেহেতু গরিব সেহেতু গরিব, মানে বিষাদ সার্কেলে তারা আটকা পড়ে যাচ্ছে। আমরা গভর্নমেন্টের পলিসি এইগুলোকে আমরা রেভিনিউ দরকার, কিন্তু নট এট দ্য, আমি আবার বলছি রেভিনিউ নট এট দ্য কস্ট অফ দ্য ডেভেলপমেন্ট। আমরা এখন ডেভেলপমেন্টটা চ্যালেঞ্জের মুখে পড়তেছে বিকজ অফ এইসব গভর্নমেন্টের পলিসির জন্য একদম চরমভাবে। আপনি উন্নয়নের সাথে যুক্ত আছেন, আপনি একটা ডেভেলপার কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন। আপনার কাছে কি মনে হয় আসলে উন্নয়ন অর্থনীতির আসলে কতটা প্রয়োজন বর্তমান সময়ে এসে? উন্নয়ন তো, অর্থনীতির উন্নয়ন না হলে দেশ চলবে কিভাবে? এটা তো হচ্ছে একটা বেসিক ব্যাপার যে আপনাকে অবশ্যই উন্নয়ন ঘটাতে হবে, কিন্তু সেই উন্নয়নটা যেন জনগণের প্রয়োজনে হয়, জনগণের স্বার্থে হয়, সেটা কিন্তু দেখবার বিষয়। যেমন বিগত যে পতিত সরকার, সেই সরকার আমলে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, নো ডাউট। আপনার পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, মেট্রো রেল দেখেছি আমরা, প্রচুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, কিন্তু একই সাথে ডেভেলপমেন্টের সাথে দুর্নীতিটা হয়েছে। যেমন যদি 2 টাকা উনি ব্যয় করে একটা উন্নয়ন খাতে, সে দেখেন দুর্নীতি করেছে 3 টাকা, তার মানে টোটাল কস্ট গিয়ে দাঁড়ালো 5 টাকা। তাহলে এই 3 টাকার দায়ভার নিচ্ছে কিন্তু সমগ্র বাঙালি জাতি। সো উন্নয়নের অবশ্যই দরকার আছে, কিন্তু আসলে আমাকে খাতগুলো বের করতে হবে যে আমার ধরেন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই প্ল্যান আকারে যদি করা হয় যে আমার ডেভেলপমেন্টটা দরকার, এই মুহূর্তে কি দরকার, আমার আগামী 10 বছরের জন্য কি দরকার এবং আগামী 20 বছরের জন্য কি দরকার, যদি আমরা মেয়াদ ভাগ করে কাজ করতে পারি, তাহলে কিন্তু ডেভেলপমেন্টের সুফলটা জনগণ পাবে। আজকে ধরেন খাদ্য মূল্যস্ফীতি প্রায় 14 ছুঁই কেন হবে? আমার খাদ্য তো, আমি তো স্বনির্ভর। আমার তো যে জমি আছে, সেই জমি বিশ্বের সবচেয়ে উর্বর জমি। সেই জমিতে যে ফসলটা উৎপাদন হচ্ছে, সেই উৎপাদিত ফসলটা আমি কেন এত দাম দিয়ে কিনতে হবে আমাকে? আপনি ধরেন এখন একটা আলু, যে আলু হচ্ছে আমার বাংলাদেশে ধরেন আজ থেকে 5 বছর আগেও আমরা 10 টাকা 20 টাকা করে কেজি খেয়েছি, সেই আলুর আজকে কেজি হয়ে যাচ্ছে হলো 120 টাকা, যখন কিনা বেরিয়েছিল অনেক পত্রিকা এসেছিল 700 টাকা। আপনার সাথে কথা বলছি, আরো কথা বলবো উন্নয়ন অর্থনীতি নিয়ে। যেতে চাই ছোট্ট একটা বিরতিতে। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের এই আয়োজন। যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে, আপনি যে কথাটি যুক্ত করতে চাচ্ছেন। জি, এই যে আপনার প্রায় 14 আপনার আমাদের খাদ্য মূল্যস্ফীতির বর্তমান অবস্থা, তাহলে এটা কেন হবে যেখানে কিনা আমাদের একেবারেই খাদ্যের স্বনির্ভর আমরা, কিন্তু এই যে মধ্য পন্থায় যারা আছেন, অর্থাৎ যারা কিনা আপনার এই পাইকারি ব্যবসায়ীরা বা খুচরা ব্যবসায়ীরা, এখানে মনিটরিং এর বিশাল অভাবের কারণে কি হচ্ছে, আমার সাধারণ জনগণ কিন্তু তার যে চাহিদা, সেই চাহিদা থেকে সে বঞ্চিত হচ্ছে। এভাবেই করে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে মনিটরিং এর ব্যবস্থাটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। ব্র্যাক ব্যাংকের এমডি গত 3-4 দিন আগে একটা কথা বলেছিল, যেটা নিয়ে খুবই শোরগোল হয়েছে, যে যখন কিনা এই বিভিন্ন ঋণ খেলাপিটা তৈরি হচ্ছে, এগুলো আসলে স্যাংশন করছে কারা? স্যাংশন করছে বাংলাদেশ ব্যাংক। যখন একটা লোন দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংকের নোটিশ ছাড়া তো আর তাকে লোন দেওয়া হচ্ছে না। তাহলে দেখেন উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে আমাদের যে ট্রেনটা চলে আসছে, এই দুর্নীতির ট্রেনটা, সেই জায়গাটা থেকে বেরিয়ে না আসলে আমাদের অর্থনীতি একটা ভালো জায়গাতে কখনোই পৌঁছবে না। চমৎকার বলেছে। কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ, কৃষি বাংলাদেশের মূল চালিকা শক্তি। আপনি নিজেও কৃষির সাথেও যুক্ত রয়েছে, আপনার কাছে কি মনে হয় কৃষি অর্থনীতির আসলে কি অবস্থা বর্তমানে? আমি এইখানে আপনার সাথে একটা সাপ্লিমেন্ট করি। আমরা কৃষি, যেটা ভাই একটু আগে বললেন, বাংলাদেশের ভূমি নিয়ে আমিও আশাবাদী। এই দেশ আসলেও একটা পৃথিবীর ভিতরেও একটা ব্যতিক্রম ধর্মী দেশ, যে দেশের মাটিতে জাস্ট একটু চেষ্টা করলেই ফলন পাওয়া যায়। সেই রকম একটা দেশের জন্য আমি প্রথমেই যেটা বলবো সেটা হলো নদী। আমাদের দেশের নদীমাতৃক দেশ, এই নদীর ইন্ডাস্ট্রির জন্য নদীগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট পানি দিয়ে তো এগ্রিকালচার হবে না। এখন আসি আমি এগ্রিকালচারের আমি এই মুহূর্তে আমি আপনাকে বলি, আমাদের নিজের প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু দায়িত্ব আছে। যেমন আমি ছোট সময় দেখছি আমার আব্বাকে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, এইসব জিনিস কোনো কিছু কিনতে হইতো না। আমাদের 5, 6, 10, 12 জন মানুষের জন্য আমাদের বাড়িতে যা হইতো তা কাবার নিজের জমিতে উৎপাদন হয়ে যেত। এখন কেন আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবকিছু ইম্পোর্ট করতে হয়? হ্যাঁ, একটা পয়েন্ট আছে, 7.5 কোটির পরিবর্তে 18 কোটি হয়েছে, দ্যাট ইজ পয়েন্ট। একই সাথে আবার উৎপাদনও বাড়ছে। সেই উৎপাদন বাড়ার ভিতরে আমাদের প্রত্যেকেই যদি আমরা আবার নিজের দায়িত্বে কিছু কাজ করি, সরকার করতে হবে। আমি সরকার সব কিছুর জন্য আমি সরকারকে দায়ী বা রেসপন্সিবল মনে করব না। আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব দায়িত্ব আছে। দায়িত্বের জায়গা থেকে যদি আমরা বাড়ির আঙ্গিনা আশেপাশে যদি আমরা করি, যেমন কিছুদিন আগে আমি একটা খুব সুন্দর কনসেপ্টে অ্যাপ্লাই করছি থানা কৃষি অফিসের মাধ্যমে, সে হলো বস্তার ভিতরে
আদার চাষ করা, ফলে সবজি চাষ করা, সুন্দর হচ্ছে, খুবই সুন্দর, আমার দেখে খুব ভালো লাগছে। নিজের জায়গায় না, মানে ঘরের আশেপাশে অব্যবহৃত জমিতে, অব্যবহৃত, যেটা নর্মাল চাষ করা যাবে না, সেই জায়গায় বস্তার ভিতরে পরিমাণ মতো সার টার দিয়ে মাটি দিয়ে ওইখানে আদার চাষ। আমার বাড়িতে আমি 800 বস্তা চাষ করছি। সুন্দর দেখতে, যেমন সুন্দর লাগে তেমনি সুন্দর ফলন হবে ইনশাল্লাহ। এখন আসি আমি মেইন ফসল হলো আমাদের বর্তমানে ধান। আর আমাদের ফুডের সাথে অন্যান্য হ্যাবিটের জন্য আমরা কিন্তু এখন প্রত্যেকটা মানুষ এই সময়ের সাথে তাল মিলিয়ে তার হ্যাবিট সবকিছু চেঞ্জ। আমি একটু যুক্ত করতে চাই, আমরা বলছি খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, যেহেতু আপনি এটা নিয়ে কাজ করছেন, আপনার কাছে কি মনে হয় আসলে প্রকৃত অর্থেই আমরা কি আসলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কিনা? এইটা আমার বলা মুশকিল, কারণ আমার কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নাই। তবে মানুষের চাহিদার সাথে মিল রেখে আমাদের উৎপাদনও বাড়ছে। বাড়ার প্রেক্ষিতে সেই আমি সুন্দর একটা কথা বলবোই, সেটা হলো পাকিস্তান আমলে চৈত্রিক মাসে এবং কার্তিক মাসে কিন্তু একটা চরম ক্রাইসিস হইতো। সেই ক্রাইসিসটা এখন ওই রকম নাই। যেমন আমি 2-1টা আর্টিকেল লিখছি, লোকজন কিন্তু না খেয়ে মারা যাচ্ছে না, কিন্তু আদর্শ খাবার থেকে বঞ্চিত হচ্ছে অনেক লোক। যে কয়েকদিন আগে আমি একটা আর্টিকেলে লিখছি, প্রচুর সন্তান জন্ম নেয় যাদের প্রিমেচিউর, মা অপুষ্টিহীনতায় ভোগার প্রেক্ষিতে সন্তানকে স্বাস্থ্যগতভাবে ঠিক হয় না, সে আর্লি হয়, ফলে প্রেক্ষিতে বাচ্চাটা অপুষ্টিহীনতায় ভুগে, মা অপুষ্টিহীনতায় ভুগতেছে। সেই অবস্থায় আমাদের জাতীয় উৎপাদন, জাতীয় সম্পদ সব কিছুতে আমাদের একটা নেগেটিভ ইমপ্রেশন হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার। কারণ আপনার কাছে আরেকবার আসবো, আমরা একটু জানতে চাই আব্দুল কাদের আপনার কাছে। আমরা মনে করছি দেশ সংস্কারের কথা বলছি, অর্থনৈতিক সংস্কারের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি। আপনি একজন তরুণ উদ্যোক্তা, তরুণ রাজনীতিবিদ, আপনার কাছে মনে আসলে এই সংস্কারটা আসলে কতটা প্রয়োজন আমাদের জন্য? সংস্কার তো করতেই হবে, কারণ সংস্কার না করলে আমাদের ভবিষ্যতের যারা আসবেন, আমাদের নেক্সট জেনারেশন, তারা কিন্তু চরম বিপদের মুখে পড়বেন। দেখেন, প্রতিটা পরিবার থেকেই একটা ট্রেন্ড চালু করতে হবে যে আপনার দেশকে ভালোবাসতে হবে, সমাজকে নিয়ে চিন্তা করতে হবে। পরিবার থেকে কিন্তু ধরেন এখন ছেলে মেয়েদেরকে যেভাবে করে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে কোনো আধুনিকায়ন বা বৈজ্ঞানিক কোনো চিন্তা ভাবনাই নেই। আপনি দেখেন তো বাংলাদেশে কয়জন স্টুডেন্ট আছে যে বিজ্ঞান নিয়ে কাজ করছে, যেখানে চায়না, জাপান বা দক্ষিণ কোরিয়ার একদম বাচ্চা বাচ্চা শিশুরা তারা কিন্তু রোবট বানিয়ে ফেলছে। কিন্তু আমাদের দেশে আমরা সেটা কেন পারছি না? আমরা তো ধরেন এখন যে আধুনিক যুগ বা ডিজিটাল যুগ, সেই ডিজিটাল যুগের মধ্যে তো আমরাও আছি, তারাও আছে। তাহলে আমরা কেন করছি না? কারণ আমাদের পরিবার থেকে সেই শিক্ষাটা নেই, সেই চিন্তাটা নেই, আর প্রাতিষ্ঠানিক দিক থেকেও আমাদের সেই চিন্তাটা নেই। সমালোচক যে ভাই উনি বললেন যে সরকারের দিকে আমরা বারবার তাকাই, হ্যাঁ অবশ্যই তাকাতে তো হবে, কারণ সরকার তো এই দেশের মূল চালিকা শক্তি। তার কাছ থেকে তো উদ্যোগটা আসতে হবে যে আপনার প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার সাথে সাথে আপনাকে কারিগরি শিক্ষা এবং বৈজ্ঞানিক শিক্ষা, যে বৈজ্ঞানিক শিক্ষাটাতে আমরা অনেক পিছিয়ে আছি। হয়তো বা ধরেন গুটি কয়েক স্কুল, নামি দামি স্কুল বা নামি দামি কলেজ ছাড়া কিন্তু সামগ্রিকভাবে এই বিজ্ঞান নিয়ে আমরা কাজই করছি না। তাহলে বিজ্ঞান নিয়ে যদি কাজ না করি, তাহলে আমার এই যে ইঞ্জিনিয়ার তৈরি হবে কিভাবে, আমার প্রযুক্তিবিদ তৈরি হবে কিভাবে? সো সেই জায়গাটাতেও আমাদের কাজ করতে হবে এবং সংস্কার আমাদের করতেই হবে। সেটা অর্থনীতিতে বলেন, রাজনীতিতে বলেন বা যে কোনো জায়গায় বলেন না কেন, আমাদের সার্বিক পরিস্থিতি আজকে যে আমরা পিছিয়ে পড়ছি, এই পিছিয়ে পড়লে আমাদেরকে চলবে না। আমাদের 18 কোটি জনগণ, একটা বিশাল জনশক্তি, এই জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে। তাহলেই আপনি নেক্সট জেনারেশনে একটা চমৎকার বাংলাদেশ পাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে আপনার কাছে কি মনে হয়? আমি ভাইয়ের যে জনশক্তি, জনসম্পদ নিয়ে আমি কথাটা শেষ আমার আলোচনায় আসতে চাই। যে কাজটা আমি 94, ওই যে মায়ের স্মৃতির সাথে মিল রেখে আরম্ভ করছি 94 সালে প্রাইমারি স্কুল, এরপরে আমি 22টা ইউনিয়নের সমস্ত প্রাইমারি স্কুলে কাজ করে যাচ্ছি, এখনো করতেছি। হয়তো কাজের মাত্রাটা একটু চেঞ্জ হচ্ছে গভর্নমেন্ট পলিসির জন্য। ভাই ঠিকই বলছেন, সরকারের একটা দায়িত্ব অবশ্যই আছে। সরকারের দায়িত্ব হলো গাইড করা, প্ল্যান করা, এক্সিকিউট করা, আর আমাদের দায়িত্ব হলো পালন করা। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি এডুকেশন নিয়ে কথাটা বলতে চাচ্ছি। এই দেশের মানুষকে যদি আমি জনসম্পদে রূপান্তর করতে চাই, তাহলে আমার অবশ্যই প্রাইমারি এডুকেশন, আই মাস্ট সে। টেকনিক্যাল এডুকেশনের কথা বলছেন, দিস ইজ ভেরি মাচ। আপ টু 12 পর্যন্ত আমার দৃষ্টিতে সরকারের দায়িত্ব সবাইকে একই মানে শিক্ষিত করা। এখানে কোনো ডেভিয়েশন করা চলবে না, একটা কারিকুলাম হইতে হবে। এইখানে আমি আজকেই নিউজের টাইটেল আছে, বাংলাদেশের টিচাররা, প্রাইমারি টিচাররা সবচেয়ে লেস পেইড, এবং এই কারণে তারা প্রপার এডুকেশন দিতে পারে না। সাংঘাতিক যুক্তিসঙ্গত কথা, এবং এইটাই বাস্তবতা। বাংলাদেশের সরকার যে প্ল্যানিং করতে হবে, দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে,
15-16 বছর ইজ এনাফ ফর ডেভেলপমেন্ট, ফর এই হাইওয়েতে ওঠার জন্য। কারণ আপনি প্রথমে মায়ের বাচ্চাটা যেটা আসবে তাকে পেটে আসার সাথে সাথে মাকে নার্সিং করতে হবে, চিকিৎসা, স্বাস্থ্য, খাদ্য সব দিতে হবে যেন বাচ্চাটা পরিপুষ্টভাবে আসে। সেই বাচ্চাকে জন্মের পর থেকে খাদ্য দিতে হবে। তারপরে আসেন প্রাইমারি এডুকেশন স্টার্ট হবে। প্রাইমারি এডুকেশনের পরে হায়ার সেকেন্ডারি পর্যন্ত সরকারের দায়িত্ব। এরপরে কে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে ডাক্তার হবে, কে টেকনিশিয়ান হবে, দ্যাট ইজ ইমমেটেরিয়াল। যেমন আমি একটা বলি, এই বর্তমান উপদেষ্টা অনেক দিন আগে এই দুদকের একটা সেমিনারে উনি একটা পেপার প্রেজেন্ট করছিলেন। পেপারের টাইটেল ছিল আমি যদি দুদকের চেয়ারম্যান হইতাম। তাহলে উনি বলছিলেন যে আমি ছিল আমি যদি দুদকের চেয়ারম্যান হতাম। জি, এক্স্যাক্টলি। উনি পেপারটা প্রেজেন্ট করছিলেন, পেপারের টাইটেলটা ছিল তাই। উনি তার ভিতরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমার মাথার ভিতরে আমি করে রাখছি, এটা আমার বাস্তব জীবনেও প্রয়োগ করি, সেগুলো উনি বলছেন 20% এফোর্ট দিতাম আমি এরিয়ার, মানে পানিশমেন্ট, কারেক্টিভ, আর 20% হলো কারেন্ট, আজকে, আর 60% এফোর্ট দিতাম আমি ফিউচার। দিস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। আরেকবার আসবো, একদম শেষ পর্যায়ে চলে আসছি। আব্দুল কাদির, আপনার সাথে একটু যুক্ত করতে চাই। আপনি কিন্তু তরুণ, আপনার কাছে মনে হয় বাংলাদেশ আসলে 15-20 বছর পরবর্তীতে আপনি আসলে বাংলাদেশকে কোথায় দেখতে চান? আপনার স্বপ্নটা কি? আগামীর বাংলাদেশ নিয়ে আপনার ভাবনাটা কোথায়? আমি তো বাংলাদেশকে চাই সারা বিশ্বের মধ্যে একটা গর্বিত দেশ যেন প্রতিষ্ঠিত হয়। আর সেই জন্য যেটা করতে হবে যে সরকারকে আসলে ওই প্ল্যানগুলো চিন্তা করতে হবে এবং এক্সিকিউট করতে হবে, যেটা আমি বলছিলাম। ধরেন এখন ভারত বাংলাদেশের যে একটা টানাপোড়েন চলছে, আপনি জানেন যে ভারতের একটা হসপিটাল থেকে দুজন ডাক্তার বলেছে আমি চিকিৎসা দিব না, আমি তোমার চিকিৎসা নিব না, কিন্তু সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। বাংলাদেশের যে একটা বিশাল জনশক্তি, এই জনশক্তির যে চিকিৎসা ব্যবস্থাটা, সেই চিকিৎসা ব্যবস্থার অবস্থাটাকে আপনি দেখেন। আপনি যদি ঢাকা মেডিকেলে যান, আপনি যদি পিজিতে যান, আপনি যদি সরকারি হসপিটালগুলোতে যান, সেইখানে তো অব্যবস্থাপনায় একদম জর্জরিত। তাহলে আপনার বাংলাদেশের জনগণ তো ভারতের প্রতি আসক্ত হবেই, বা সিঙ্গাপুরের প্রতি বা মালয়েশিয়ার প্রতি, সেখানে তো আকর্ষণ তো হবেই। সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে। অর্থাৎ বাংলাদেশের প্ল্যান থাকতে হবে যে আমি ভারতের প্রতি নির্ভরশীলতা কমায় দিব, আমি সিঙ্গাপুরের প্রতি নির্ভরশীলতা কমায় দিব। আমাদের দেশের পলিটিশিয়ানরা, আমি একজন পলিটিশিয়ান, কিন্তু আমার জন্য খুবই দুর্ভাগ্যজনক, দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম পলিটিশিয়ান একটু সর্দি কাশি হলেই সে সিঙ্গাপুরে চলে যায়। কেন? কি কারণে? কারণ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় তার সেই আস্থাটা নাই। এই আস্থা তৈরি করতে হবে আমাদেরকে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যুক্ত করতে চান একদম শেষ পর্যায়ে 10 সেকেন্ডে। জি, 10 সেকেন্ডে আমার যেটা বক্তব্য সেটা হলো, আমার প্রাইমারি ক্লাস 8-এ, আমি একটা উদাহরণ দিয়ে কথাটা বলা শেষ করি। ক্লাস 8-এ যারা পড়ে, 2 বছর আগের একটা পেপারের নিউজ হলো, 81% ছেলে মেয়ে ইংলিশ পারে না, 78% ছেলে মেয়ে অঙ্ক পারে না ক্লাস 8-এর, আর 46% এলো বাংলা পারে না। এই ছেলে মেয়েগুলাই তো ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করে আমাদের কর্মজগতে আসতেছে। এই জায়গাটাতে আমাকে কাজ করতে হবে। এই জায়গায় প্রাইমারি এডুকেশন, আমি যেটা একটু আগে বলতেছিলাম, আপনি এক বছর স্টার্ট করেন। আমি এই বছর যারা 1 আছে তাদেরকে একদম ড্রাস্টিক্যালি সারা বাংলাদেশের সমস্ত 1-এর ছেলে মেয়েদেরকে কেয়ার নিব। আগামী বছর 2 বছর, মানে 1 and 2, তারপরের বছর 1, 2, 3, এইভাবে 12 বছর ফেয়ার এনাফ একটা দেশের ডেভেলপমেন্টের জন্য। বাট স্টার্ট করতে হবে, এই স্টার্টিংটা হইতে হবে এডুকেশনকে। 18 কোটি লোকের একটা লোককেও আপনি বঞ্চিত করবেন না, এইটাই যদি হয়। এবং এইটার উপর বেসিস করে আমি লাস্ট একটা কথা বলি, সেটা হলো এই রাষ্ট্রীয় সম্পদের বন্টন, এই সুষ্ঠু বন্টন ব্যবস্থার অব্যবস্থাপনার জন্যই কিন্তু আজকে গরিব সৃষ্টি হচ্ছে। মানুষ মানে একটা পোর্শন, তারা সেভিংস কম, ইনভেস্টমেন্ট কম, ফলে আবার গরিব। আর্নিং কম, সেভিংস কম, ইনভেস্টমেন্ট কম, যার জন্য সন্তানকে পড়াইতে পারে না। এডুকেশন হলো লংগেস্ট রিটার্ন পাওয়ার একটা ইনভেস্টমেন্ট। হায়দার আহমেদ খান এবং আব্দুল কাদের, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের একই সাথে চ্যানেল এসকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সুন্দর একটা সুসময়ে দেশের চিন্তা করার সুযোগ দেওয়ার জন্য। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার মনের ভাব প্রকাশ করতে পারছি। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। চ্যানেল এসকে অসংখ্য ধন্যবাদ এই লিডারশিপ প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আমি জাস্ট 30 সেকেন্ড সময় নিব একটা বিষয় নিয়ে। দেখেন, বাংলাদেশের অর্থনীতি কিন্তু দাঁড়িয়ে আছে রেমিটেন্সের উপরে, কিন্তু আমার যে ভাইরা, বিদেশের যারা শ্রমিক ভাইরা, সেই শ্রমিক ভাইদেরকে কিন্তু দক্ষ করে না রাখার কারণে আমরা কিন্তু এই বিদেশে গিয়ে ভারত এবং পাকিস্তান সহ অন্যান্য দেশের থেকে আমাদের মজুরি কিন্তু কম হচ্ছে। সো ওই জায়গাটাতেও কিন্তু সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত। বিজয় মাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এই লিডারশিপ অনুষ্ঠানের সাথে যুক্ত থাকবার জন্য। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।